This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, বিকেল ৫টা আর ৫টা মানেই পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে, প্রথমেই বিগ ওয়ালে দেখাই আপনাদের পাঁচ কথার ইস্যু। পাঁচ কথার প্রথম ইস্যু আজকে উল্টো ঝুলিয়ে কারেন্টের শক কোথায় দেখাবো ইন ডিটেল। ইস্যু ২, আবার মামলা, এসএসসি পরীক্ষায় কাঁটা দেখাবো, জানাবো আপনাদের পাঁচ কথায়। পাঁচ কথার শুরুতে একটা মর্মান্তিক ছবি দেখাবো, সত্যি মর্মান্তিক। ছবিটা দেখে আমাদের মনে প্রশ্ন উঠছে, আমরা কি সভ্য হয়েছি নাকি এখনো মধ্যযুগেই পড়ে আছি? কলকাতার কাছে সন্তোষপুরের ছবিটা দেখানোর আগে অন্য একটা ছবি দেখাই। ইটালির চিত্রশিল্পী অ্যান্টনিও টেম্পেস্টার আঁকা মধ্যযুগে কিভাবে কৃতদাসদের অত্যাচার করা হতো সেটাই ফুটিয়ে তুলেছেন অ্যান্টনিও, এবং তুলতেন তিনি অ্যান্টনিও টেম্পেস্টা। ছবিটা দেখুন, দুজনকে উল্টো করে ঝুলিয়ে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। আমেরিকার ফ্লোরিডায় আস্ত একটা মিউজিয়াম আছে যার নাম টর্চার মিউজিয়াম। মধ্যযুগীয় অত্যাচারের নিদর্শন রাখা রয়েছে এই মিউজিয়াম জুড়ে। সেখানে কি আধুনিক যুগের বাংলার ছবি ঠাঁই পাবে? মধ্যযুগের মতোই প্রায় এক ঘটনা ঘটেছে তো কলকাতার কাছে সন্তোষপুর রবীন্দ্রনগর থানা এলাকায়। মোবাইল চুরির অপবাদে নাবালককে ইলেকট্রিক শক মালিকের, দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন। ছবিটা ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি হয়েছে ঘটনাটি? নাবালকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। ওই নাবালক কলকাতায় কাজ করতে এসেছিল। প্রতিবেশী শাহিন শাহর বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের নাবালকের পরিবারের। নাবালকের দাদার খোঁজ মিললেও এখনো নিখোঁজ নাবালক। পরিবারের অভিযোগ দেখাবো। তাও 3 দিন মারছে, 3 দিন মারবার পরে তারপরে লাস্টের দিন ফের কুয়া উপর দিকে ঝুলাই আর কি, ঝুলাই মারছে, বেল দিয়ে মারছে আর ঈদের ডান্টা দিয়ে মারছে। কারেন্টের শট লাগাইছিল, ও কারেন্টের শট মোটামুটি দুবার তিনবার লাগাইছিল। এইভাবে কি মারা যায়? ওকে পা উপরে করছে, মাথা নিচনে করে মারছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। তারপর থেকে ছেলেটা 2 দিন থেকে 3 দিন হয়ে গেল, আজকে থেকে ছেলেটা খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে, মারে দিয়েছে না রাখছে, কোনো খোঁজ নাই। এটাকে পাগুলো উপরে বেঁধে, হাত বেঁধে, ক্যারেন্ট শট দেওয়া হয়েছে ছেলেটাকে। 3 দিন 4 দিন হয়ে গেল, ছেলের কোনো খোঁজ নাই। অভিযোগ ওড়ানোর চেষ্টা শাহিন শাহর পরিবারের। মারধর তো না, ওগুলো এমনি ধমকা ধমকি বকাবকি করছিল, নাটক নিজের মধ্যে নাটক করছে। পলাতক মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। শাহিন শাহ সহ 4 জনের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। জিন্সের রং করার ওই কারখানায় পৌঁছেছে TV9 বাংলা। আমরা পৌঁছে যাই, তারপর দেখুন। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছিল ফোন চোর সন্দেহে এক কিশোরকে উল্টো ঝুলিয়ে তাকে দেওয়া হচ্ছিল কারেন্ট শক, এবং এই মুহূর্তে আমরা সেই কারখানার সামনে রয়েছি। এই সেই কারখানা, আমি একবার দেখাবার চেষ্টা করব। এই সেই সুইচ বোর্ড থেকে কিন্তু তার নিয়ে যাওয়া হয়েছিল, এবং নিয়ে গিয়ে ঠিক তার উল্টো দিকে যে দড়িটা এই মুহূর্তে ঝুলছে, এই যে দড়ি, এই দড়িতেই কিন্তু ঝুলানো হয়েছিল সেই কিশোরকে, এবং তারপরে ফোন চোর সন্দেহে তাকে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়া হয়েছিল। আক্রান্ত নাবালকের দাদাকেও আটকে রাখে অভিযুক্তরা। কালীতলা থানার চট্টা মহিষ গেট এলাকায় একটি জিন্সের কারখানায় নাবালকের দাদাকে আটকে রাখা হয়। পরে তাকে অভিযুক্তরা ছেড়ে দিলেও নাবালককে ছাড়েনি। রবীন্দ্রনগর থানার পুলিশ নাবালকের দাদাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে। নাবালক এবং অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওকে ওর অস্তাগার এনেছিল, ওকে নিয়ে চলে গেছে। এসে কি বলেছিল ওকে নিয়ে আসার পর? ওকে বলেছিল, তা আমি অতটা জানি না, আমাকে কি ওর নেশাই ছিল, ওকে দাবা ওষুধ খেয়ে দিয়েছিল। ওকে কিছু খাইয়ে দিয়েছিল? হ্যাঁ, ও বলতে পারেনি, ও এইটা বলেছে, শুধু ওকে মাই করেছে ঘুমাবার পর, আর ও কিছু বলতে পারছে না। মারধর করেছে? হ্যাঁ, মারধর করে। ওর ভাইকে ভাইকে কি এখানে এনেছিল? হ্যাঁ, ওর ভাইকে এনেছিল। তারপর কোথায় ভাই? ওর ভাই কোম্পানিতে রেখেছিল, কোম্পানি থেকে রাতে বেলায় সকালে নিয়ে গেল ওকে।
আমাদের রাস্তাঘাট কোথায় নিয়ে ওই সন্তোষ পেলে ওর ভাই এসেছিল এখানে। ওর ভাইটাকে কখন নিয়ে আসলো? রাতে বেলায়। কবে, কোন দিন রাত্রিবেলা? কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিল, এখানে রেখেছিল? হ্যাঁ এখানে রেখেছিল, সকালে নিয়ে গেছে ওকে। আচ্ছা, ওর ভাই মানে ওকে কিছু কথা বলতে পারছো না? না, ও নেশায় ছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালীতলা থানার অন্তর্গত চটায়, এবং যে কারখানাটা মূলত দেখানো হচ্ছে এই কারখানাতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই যে বাচ্চাটি নাবালক বাচ্চা, তার দাদাকে কিন্তু এই কারখানাতে নিয়ে আসা হয়েছিল, এবং পরবর্তীকালে পুলিশ সেই দাদাকে উদ্ধার করে। কিন্তু এখনো কিন্তু যে বাচ্চার উপর অত্যাচার করা হয়েছে সেই বাচ্চাটিকে পাওয়া যায়নি, এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও রবীন্দ্রনগর থানা এবং কালীতলা থানা দুই থানায় কিন্তু ইনভেস্টিগেশন করছে এবং সেই বাচ্চাটির খোঁজ চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাচ্চাটির দাদাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের কাজ চালাচ্ছে মহেশতলা থানা এবং রবীন্দ্রনগর থানা এবং কালীতলা থানার পুলিশ। চটা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। এই ঘটনা সত্যিই অবাক করে আমাদের। আসলে অবাক হওয়ার মতো কত কি তো ঘটে বলুন তো। এবার দুটো স্কুলের ছবি দেখাবো, চোখ কপালে উঠবে। প্রশ্ন একটাই, বাংলার শিক্ষা কি বেহাল দশা থেকে কোনোদিন মুক্তি পাবে না? নামেই স্কুল, পড়াশোনা লাটে উঠেছে অনেক দিনই, এখন ভাড়া বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 1 নম্বর ব্লকের সরবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের SSK স্কুল। আগে যেখানে ক্লাস চলতো, এখন সেখানে দুধের বড় বড় ক্যাম্প। দুগ্ধ সমিতির কারিগররা থাকেন, কখনো ডেকোরেটরের কর্মী, কখনো রাস্তা তৈরির শ্রমিকদেরও ঠাঁই হয়। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে আদিবাসীদের সম্প্রদায়। সরকারি স্কুল বড়কাশিমপুর SSKM ওটা ভাড়ায় চলছে। আদিবাসী প্রভাবিত এলাকায় আদিবাসী বাচ্চারা কোথায় পড়বে? হ্যাঁ, এটা একটা স্কুল। এখানে আপনারা যে আছেন মানে কি জন্য আছেন? আমাদের এটা মানে একটা দুধের একটা সংস্থা আর কি। এখানে দুধের সংস্থা চলছে, তাই তো? স্কুলে স্কুল বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েত প্রধানের সাফাই, না স্কুল ভাড়া দেওয়া নেই, এটা আমার জানা নেই। তবে স্কুল ভাড়া দেওয়া হয়নি, ঠিক আছে? এটা কেউ যদি অভিযোগ করে আমি খতিয়ে দেখব। পশ্চিম বর্ধমানে বরাকর শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক স্কুল বিরাট বড় দানা, 1200 পড়ুয়াও আছে, কিন্তু যার সবচেয়ে বেশি দরকার সেই শিক্ষকই নেই। 36 জন শিক্ষক থাকার কথা, রয়েছেন মাত্র 12 জন। তার মধ্যে আবার 2 শিক্ষক চাকরিহারা, মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। উপায়ন্তর না দেখে একাদশে ভর্তি বন্ধ করে দিয়েছে স্কুল। মাধ্যমিক পাশ করার আনন্দই উধাও। टीसी दे रही है सर, हम लोग कहाँ जाएंगे? गरीब बच्चे हैं हम लोग सर, यहीं पे पढ़ेंगे। 5 से यहीं पे पढ़ते हुए आए हैं। 11 में एडमिशन ही नहीं हो रहा है। क्या बोल रहा है? बोल के स्कूल में टीचर नहीं है पढ़ाने के लिए, इसलिए। অসহায় টিচার ইনচার্জ বলছেন 2016 সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেই অনুযায়ী ডিসেম্বর অবধি দুজন 2016। এবার তাহলে আমরা ডিসেম্বর পরে 10 জন থেকে যাব। তাহলে এই অবস্থায় মানে 11-12টা একটু চালানো একটুখানি মানে হচ্ছে। বিধানসভায় স্কুলের দুর্দশা তুলে ধরতে চান কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক অজয় পোদ্দার। আর এটা একটা সেরা স্কুল ছিল। এখন আমি বলি 11 ক্লাসের ছেলে যে 12 ক্লাসে যাবে তারা কোথায় যাবে? গ্রামে গ্রামে স্কুল বন্ধ হচ্ছে, 10-12 এর লেখাপড়া হচ্ছে না, স্কুল বন্ধ, যে টিসি দিচ্ছে কোন হিসাবে টিসি দিতে পারে হেডমাস্টার ও স্কুলের ম্যানেজমেন্ট? অস্থায়ী শিক্ষক নিয়োগ করে ভর্তি সমস্যা কাটানোর চেষ্টায় জেলা স্কুল শিক্ষা পরিদর্শক। এইভাবে সমস্যার সমাধান হবে? অসীম বেরা ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বরাকরের স্কুলের টিচার ইনচার্জের কথাটা শুনলেন। ডিসেম্বরের পর কি হবে? নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ হলে তাও হয়তো কিছুটা জট কাটতো, কিন্তু ফের মামলার মেঘ। মুখ্যমন্ত্রী বলেছিলেন অ্যাডভান্টেজ দেবেন, কিন্তু অ্যাডভান্টেজ ঘিরেই এই মামলা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নতুন নিয়োগ পরীক্ষা নিতে হবে। নির্দেশ ছিল সেই পরীক্ষার বিজ্ঞপ্তি 31 মের মধ্যে প্রকাশ করে জানাতে হবে আদালতকে। নির্দেশ মেনে 30 মে নিয়োগের বিধি প্রকাশ করে শিক্ষা দফতর, বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনও। কিন্তু গোড়াতেই অভিযোগ ওঠে নিয়োগের বিধি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ মানেনি রাজ্য সরকার। সেদিনই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, যাই করুন না কেন 2014
2016 যে নিয়ম ছিল সেই নিয়ম মেনে নতুন করে পরীক্ষা নিতে হবে, তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। অন্য কিছু করলে পরেই আবার বিপদে পড়বেন, এটুকু বলে দিতে। এসএসসিতে আবার মামলা জট, পরীক্ষা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। 2016 সালের বঞ্চিত চাকরি প্রার্থীদের একজন লুহারা পারভীন, তিনি হাইকোর্টে মামলা করেছেন। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে মামলাকারীর দাবি 1. 2016 বিধি এড়িয়ে নতুন বিধি তৈরি করা হয়েছে। 2. শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। 3. কারা পরীক্ষায় বসতে পারবেন তা স্পষ্ট করে বলা হয়নি। চাকরিহারারা অ্যাডভান্টেজ পাবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। এই অ্যাডভান্টেজেই অন্যতম আপত্তি। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, কোথাও বলা নেই যে রাজ্য সরকার নতুন রুল ফ্রেম করবে, সেই নতুন ফ্রেম রুল অনুযায়ী এই 2016 সালে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে। নতুন রুলসে এই 10 নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে দেওয়ার অর্থ হলো যারা বঞ্চিত হয়েছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, যারা মূল মামলাকারী ছিল, তারা তো আবার বঞ্চিত হবে এবং তাদের ক্ষেত্রে এই নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে তাদের জন্য এই নিয়োগ হবে 90 নম্বরে, আর যারা টিচার তাদের জন্য এই নিয়োগ হবে 100 নম্বরের। এটা কখনোই হতে পারে না, এটা বৈষম্য তৈরি করছে। বিষয়টিকে এখনই গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকারের আইনজীবী। যা ডিসিশন কোর্ট নেবে সেটাই শিরোধার্য হবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শিরোধার্য হবে। সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা, হাতে আর 3 মাস, এর মধ্যে নতুন মামলার ভাড়া। 5 জুন হাইকোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চে শুনানি। কি হবে সেদিন? পরীক্ষা নিয়ে আবার দোলাচল, নয়া উদ্বেগে চাকরিহারারা। দেখুন, আজকের যে ওয়েটিংরা মামলা করেছে সেই ওয়েটিংরা কিন্তু আজকের প্যানেল ক্যান্সেল হওয়াতে আমরা যেভাবে ডিপ্রাইভড হয়েছি, ওদের মধ্যে যারা অনেকেই যোগ্য ছিল তারাও কিন্তু ডিপ্রাইভড হয়েছে। এই যে গেজেটটা বেরিয়েছে, গেজেটটা ভীষণভাবে ত্রুটিপূর্ণ। নতুন নোটিফিকেশনটা দিয়েছে তাতে কিন্তু প্রচণ্ড ত্রুটি রয়েছে, প্রচুর ত্রুটি রয়েছে, তার এগেনস্টে মামলা হচ্ছে। এবং শুনতে পাচ্ছি যা হয়েছে তাতে কেস হওয়ারই কথা ছিল। সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রার্থনা, আমাদের আবেদন যে আপনারা যে ওএমআরকে মান্যতা দিয়েছেন তার উপরে ভিত্তি করে রিপ্যানেল করুন, তাতে আমরা যেমন স্কুলে ফিরতে পারবো, আর যারা যে যোগ্য ওয়েটিংরা পেছনে রয়েছে, বঞ্চিত হয়েছে চাকরি করে, তারাও তো কেস করেছিল, তারা তাহলে ওই শূন্য স্থানগুলোকে বা যে সিটগুলো বাকি থাকবে সেগুলোতে তারা চাকরি পাবে। গ্রুপ সি, গ্রুপ ডিদের স্কুলে ফেরার সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মাসোহারার বন্দোবস্ত করে দিয়েছেন। তা নিয়েও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মামলার পর মামলা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কোথাও গিয়ে আদতে রাজ্য সরকার হলফনামায় ঠিক সময় বিজ্ঞপ্তি প্রকাশ করার তাগিদেই এই ধরনের রুল ইস্যু করেছে, যেখানে ইচ্ছে করেই রাজ্য সরকার এই বৈষম্য এনেছে যাতে ফের নতুন করে মামলা দায়ের হয় এবং আখেরে সময় অপচয় হয়। সত্যি কি যারা চাকরি নিয়ে আন্দোলন করছেন অথবা চাকরি নিয়ে বঞ্চিত অবস্থায় রয়েছেন তাদের কথা কি ভাবছে রাজ্য সরকার? আদতে আরও কি জটিলতা বাড়াচ্ছে না রাজ্য সরকারের এই নতুন রুল? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। ফের মামলার জট, শাসককে কটাক্ষ বিরোধীদের। বিজ্ঞপ্তির মধ্যে 2016 সালের যে বিজ্ঞপ্তি সেখান থেকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আজকে যে 35 নম্বর ছিল সেটাকে কেটে আবার 10 নম্বর করা হয়েছে। আজকে ক্লাস 10, ক্লাস 12-এর নম্বর দেখা হবে না, শুধু গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বর দেখা হবে। মানে একটা ছাত্রছাত্রী যে ক্লাস 10 থেকে ভালো নম্বর পেয়ে আসছে তার দুটো পরীক্ষার নম্বর দেখাই হবে না। মানে এখানে আবার করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে এখানে পশ্চিমবঙ্গে মেধার কোনো দাম নেই। এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে, যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায়। এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা। রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয়। ফলে মামলার পর মামলা হোক, সরকারি চাকরি বন্ধ থাকুক, আরও কিছু ভান্ডার ইত্যাদি দিয়ে ভোটে জেতার পরিকল্পনা করতে গিয়ে রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করবার আজকের দিনে দাঁড়িয়ে অপর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস।
শাসকের দিকে আঙুল তোলার মতো অভিযোগের অভাব নেই। পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে আবার অস্ত্র ভান্ডার। পুলিশি অভিযানে পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নঈম আলী ওরফে নেপালের বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর অস্ত্র। পুলিশি অভিযানের খবর করতে গিয়ে এলাকারই তৃণমূল ঘনিষ্ঠ নেতার হুমকির মুখে পড়ে TV9 বাংলা। অস্ত্র ভান্ডারের মালিক নেপালিকে আগরপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পানিহাটির একটি বাড়িতে হানা দিয়েছিল কামারহাটি ও খড়দা থানার পুলিশ। বাড়ির মালিক এলাকার পরিচিত তৃণমূল কর্মী নঈম আলী ওরফে নেপালি। তল্লাশির সময় বাড়ি থেকে 4টি পাইপ গান ও 13 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র উদ্ধারের পরেই বাড়ির মালিক নঈম আলীকে আগরপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলি আপাতত 13 রাউন্ড পাওয়া গেছে। আর আর্মস 4টে পাওয়া গেছে। আর ভোজাল কিছু পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, 3টে পাওয়া গেছে। কিছুই করতো না, ওর যার ওর স্টেটমেন্ট আছে রেন্ট ভাড়া দিয়ে ওর নাকি চলতো, এটাই বলছে আপাতত। এলাকার মানুষ নঈম আলী ওরফে নেপালিকে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথদের ঘনিষ্ঠ বলেই জানেন। তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়ে যায় শাসক বিরোধী তরজা। একে সবাই জানে, এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে। পানিহাটিতে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ছুটে গিয়েছিল TV9 বাংলা, কিন্তু সেখানে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়েন TV9-এর সাংবাদিক। কেন ভুল বলছেন? আপনি কেন ভুল বলছেন? পুলিশ দিয়েছে, ঠিক আছে, মেশিন পাওয়া গেছে, কে রাখে নেই নিজের সেফটির জন্য। পুলিশ প্রশাসন কাজ করছে, আপনি এলাকাতে মিডিয়া হিসাবে আতঙ্ক সৃষ্টি করেন না। আপনি দেখিয়ে দিয়েছেন তো, যান আপনি যান। আমার নাম মন্টু খান, লিখেন। কে মন্টু খান? অস্ত্র উদ্ধারের খবরে বাধা দিতে কেন এতটা তৎপর মন্টু? স্থানীয় মানুষ তাকে নঈম খানের সঙ্গী হিসেবেই চেনেন, অথচ তাকে দরাজ সার্টিফিকেট দিলেন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। মন্টু খান তো ভালো সামাজিক লোক। হ্যাঁ, দলের কোন পদে আছে? আমাদের দলে কোনো পদে নেই না। দলের সামাজিক বললেন, বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকে, এটুকুই বল। সামাজিক বলতে কি, মানুষের কাজ করা। বিজেপির অভিযোগ, এলাকায় মজুদ থাকা বেআইনি অস্ত্র বাঁচাতেই এখন তৎপর মন্টু খানরা। মন্টু খানের আপত্তি তো থাকবেই। ওই এলাকায় আরও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, সেগুলো যাতে ধরা না পড়ে সেই কারণেই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আরও কত অজস্র অস্ত্র এই এলাকায় ছড়িয়ে রয়েছে এই জমি সিন্ডিকেটদের কাছে। মানে এই যে কাউন্সিলর বিশ্বনাথ দে, মানে বিশু বলে যে পরিচিত, মন্টু খান, এই নেপালি, এরা তো সব একসাথে একটা গ্রুপ, তো এরা সব একে অপরের সাকরেদ। বিজেপির অভিযোগ, এলাকায় জমির দালালি আর তোলাবাজির অভিযোগ রয়েছে মন্টু খান ও নেপালির বিরুদ্ধে, সঙ্গে চলে অস্ত্রের কারবারও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অসুস্থতাকে ঢাল করে দুবার পুলিশি তলব বেরিয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্ট মণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ চিকিৎসকের। প্রেসক্রিপশনে অনুব্রত শুকনো কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের উল্লেখ। আজ কি কোভিড পরীক্ষা করাবেন নাকি অনুব্রত মণ্ডল? মেরুদণ্ড তো মানুষকে ওই জন্যই দেওয়া হয়েছে যাতে চাপ সহ্য করতে পারা যায়। সরকারি হসপিটালে ডাক্তারের কাছে কিসের চাপ? তাদের এই কথাটা মানুষের সামনে এসে বলতে হবে। সেটা কি রাজনৈতিক নেতার চাপ, সরকারি দলের চাপ, নাকি তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধি করার জন্য অসৎ উপায়ে তিনি কোনো সময় কারো সুবিধা নিয়েছেন, আজকে তার কারণে ব্ল্যাকমেলিংয়ের চাপ? ফলে এটা ডাক্তারবাবুরা বলবে। তবে চাপের কারণে আমি কোনো মিথ্যে নথি দিচ্ছি, এটা তো সরকারি স্তরে মানা যায় না। ফলে এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। করোনার বদলে বলে দেওয়া হয় আমাকে হাজির করো না, ঝামেলা মিটে গেল। আমি হাজির হব না, এটাই আমার করোনা। আমার করোনা, আমি হাজির হব না। আমাকে তোমরা হাজির করার জন্য জোর যার করোনা, আমার হয়েছে করোনা। পুলিশ গ্রেফতার করবে না অনুব্রতকে। অনুব্রতকে গ্রেফতারের সাহস নেই পুলিশের, মন্তব্য করছেন কে সুকান্ত মজুমদার। না, পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেফতার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেফতার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই।
আর এদিকে অনুব্রত মণ্ডল ফাঁদে পড়তে বীরভূমে সোচ্চার কাজল লবি। নাম না করে কেষ্ট মণ্ডলকে নিশানা সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির। অঞ্চল সভাপতিকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। বোলপুর লবির কাছে মাথা নত করব না। বোলপুর লবি অন্যায় কাজ করাতে চেয়েছিল, করিনি। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালে বুদ্ধিনাশ। নাম না করে অনুব্রতকে নিশানা নুরুল ইসলামের। রাজু মুখার্জিকে থ্রেট করে কি বলা হয়েছিল? কিরে রাজু, সোজা লাইনে আসবি না জীবনটাকে বিলীন করে দিতে চাস? একদম হুবহু যে কথাগুলি বলা হয়েছিল, যে শব্দ ব্যবহার করছে, আমি সেটাই বলছি সবার সামনে। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে, আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল, আমি সেটা করিনি। সেজন্যই তো এই ব্যাপার। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। বোলপুর থেকে তাকে ডেকে হুমকি দেওয়া হয়েছিল, জানালেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়। বিভিন্নভাবে ওই রকম টাইপের তো চলছিল, আপনারা তো দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন আমাদের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে, যারা নেতারা আছে, তাদেরকে বিভিন্নভাবে একটা থ্রেট করা হচ্ছিল বা ভয় দেখানো হচ্ছিল যে নুরুল ইসলামের সঙ্গে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার তো চলছিলই। ধরুন প্রত্যেক জায়গা থেকেই ছিল। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।